আসসালামু আলাইকুম, আমি কামরুজ্জামান। নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওটার বিষয় হচ্ছে যে আমাদের জন্য কোনটা বেশি শক্তিশালী, তর্ক নাকি নীরব থাকা? আপনি হয়তো আপনার প্রত্যাহিক জীবনে এরকম সিচুয়েশনে অবশ্যই পড়েছেন যে অপর পাশের মানুষটা আপনাকে নানাভাবে অপমান করার চেষ্টা করছে, আপনাকে দোষী করার চেষ্টা করছে, বা আপনার প্রতি তার অভিযোগের তীর অনবরত সে ছুটতেই আছে। তো সেই অবস্থাতে আপনি কি করেন? আমরা সাধারণত আমাদের অবস্থানটা ক্লিয়ার করার চেষ্টা করি। আমি যে দোষী না সেটা তাকে প্রমাণ করার চেষ্টা করি, বা তার অভিযোগের বিরুদ্ধে আমাদের যে শক্তপোক্ত বিশ্লেষণ আছে সেটা দেওয়ার চেষ্টা করি। কিন্তু কাজের কাজ কি আসলেই হয়? সে কি আসলেই বোঝে? বা আপনি যে নিজের ব্যাখ্যাটা নিজের মতো দিচ্ছেন সেটা কি সে কখনোই মেনে নিচ্ছে? একদমই না। দেখা যায় যে তর্কটা বেড়েই চলছে, কাজের কাজ কিছুই হচ্ছে না। এখন একটা প্রশ্ন আসে, তাহলে আমরা তো অনেকেই বুঝি যে নীরব থাকাটা আসলে বুদ্ধিমানের কাজ, তারপরও কেন তর্কে জড়িয়ে যাই? এই বিষয়টার পিছনে দু একটা রিজন আছে। সেটা হচ্ছে, প্রথম রিজন বলবো যে আত্মকেন্দ্রিকতা বা ইগোইস্টিক মনোভাব। অর্থাৎ যখন আমাদের উপর কেউ কোনো দোষারোপ করে, অভিযোগ করে, বা আমাদের সামনে কোনো বিষয়ে জ্ঞান ফলায়, তখন আমরা কি করি যে এই বিষয়টি তো আমিও জানি, আমিও বুঝি, আমিও পারি, ওর থেকে আমি বেশি জানি, এরকম একটা মনোভাব আমাদের ভিতরে আসলে আমাদের অবচেতন মনে তৈরি হয়। তখন নিজে যে বেশি জানি বা নিজে যে বেশি জ্ঞানী, এই বিষয়টা বোঝানোর জন্য নানান কথাবার্তা বলতেই থাকি। কিন্তু আসলে কাজের কাজে হয় না। সেও চাচ্ছে যে তাকে জাহির করতে, আপনিও চাচ্ছেন আপনাকে জাহির করতে। দুইজনেরই শক্তি ক্ষয় হচ্ছে, কিন্তু এখানে কাজের কাজ বা ফলাফল কিছুই হচ্ছে না। তাহলে আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে নিজেকে যাতে অন্য মানুষ দুর্বল না ভাবে। ছোটবেলা থেকেই আমাদের সমাজ আমাদেরকে এইভাবে ট্রিট করে আসছে যে তুমি যদি সঠিক থাকো বা তোমার যদি দোষ না থাকে তাহলে তুমি সেটাকে প্রমাণ করো। এখন তুমি যদি সেই অবস্থায় চুপচাপ থাকো, কোনো কথাবার্তা না বলো বা নিজের কোনো ব্যাখ্যা বিশ্লেষণ না দাও, তাহলে তুমি দোষী, তুমি দুর্বল। তুমি দুর্বল দেখেই তুমি এটা মেনে নিচ্ছ, কোনো কথা বলছো না। এরকম দুইটা কারণ আমার মনে হয় যে আছে। এখন আসি যে তাহলে কি আমরা সব সময় নীরব থাকবো? মোটেও না। আপনি নীরব থাকাটা যতটা না গুরুত্বপূর্ণ, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কোথায় নীরব থাকবো আর কোথায় কথা বলবো বা তর্ক করব। এই বিষয়টা আরো বেশি গুরুত্বপূর্ণ। তো এই বিষয়টা আসলে আপনার বিবেক, বুদ্ধি এবং প্রজ্ঞার সাথে আপনাকে ব্যালেন্স করতে হবে। তো আপনি কোথায় তর্ক করবেন বা কোথায় বোঝানোর চেষ্টা করবেন আর কোথায় নীরব থাকবেন? আপনি যখন আপনার মতামতকে অন্যের কাছে প্রকাশ করছেন, সে যদি এমন হয় যে তার চিন্তার মধ্যে সে আটকেই আছে, সে সেটা থেকে বেরই হচ্ছে না, আপনার কথা আসলে শুনছে না, মানে বলতেই আছে এরকম মনোভাব, সেই সময় আসলে অযথা তার সাথে তর্ক করে কোনো লাভ হবে না। কারণ তার ইন্টেনশন হচ্ছে বিভিন্ন ছোট বড় কথা বলে আপনাকে হেয় করা। আপনি সেখানে দ্বিতীয়ত কোনো কথাই বলবেন না। এই জায়গাটাতে আপনার নীরব থাকাটা খুবই দরকার। কিন্তু এরকম হয় যে আপনার সামনে যে মানুষটা আছে, সে আপনি ভাবছেন যে সে মানুষটা যথেষ্ট মার্জিত, ভদ্র, এরকম বা গঠনমূলক কথাবার্তা বলে। এখন কোনো একটা বিষয় নিয়ে তার সাথে আপনার মতভেদ হলো, সে একটা বলছে, আপনি একটা বলছেন। এখন দুইজনে তো আসলে সঠিক হতে পারে না। অবশ্যই কেউ একজন সঠিক, কেউ একজন হয়তো ভুল। তো আপনি তাকে গঠনমূলকভাবে, যৌক্তিকভাবে তাকে বোঝানোর চেষ্টা করতে পারেন সেই জায়গায়। তো সেটা কতক্ষণ বোঝাবেন? ওই যে বললাম যে আপনি যদি দেখেন যে সে তার ভিতরে আটকে আছে, তখন আর কথা বলার আসলে দরকার নেই। তো এই বিষয়টা নিয়ে, তর্ক এবং নীরবতা নিয়ে চমৎকার একটা গল্প আপনাদের সাথে আজকে বলবো। তো গল্পটা হচ্ছে এরকম: একটা গ্রামে একটা ভিক্ষুক বাস করত। সে যথেষ্ট জ্ঞানী এবং শান্ত স্বভাবের একজন মানুষ। একদিন এক যুবক এসে তার কাছে একটা বিষয় নিয়ে বাকবিতণ্ড শুরু করলো, নানান কথাবার্তা, অপমান অপদস্থ করার চেষ্টা করলো। তো ওই যে ভিক্ষুক, সে কোনো কথাই বলল না, একদমই নীরবে শান্ত হয়ে তার কথা শুনলো। সেই ছেলেটা কথা বলতে আছে এরকম। তো একদম শেষ পর্যায়ে সেই ভিক্ষুক বলতেছে যে, বৎস, থামো, তোমাকে একটা কথা বলি, শোনো। ধরো তুমি, এখন সেই যুবকটা বলছে, হ্যাঁ কি বলবেন বলেন, এরকম একটা উচ্চস্বরে সে বলল যে কি বলবেন বলেন। এখন আহ, ভিক্ষুক তাকে বলল যে, তুমি মনে করো যে তোমার হাতে একটা উপহার আছে, তুমি তোমার কোনো একটা মানুষকে, তোমার একটা প্রিয়জন বা কোনো একটা আত্মীয়কে তুমি সেই উপহারটা দিবা।
এখন যদি সেই অপর পাশের ব্যক্তিটা উপহারটা গ্রহণ না করে, তাহলে উপহারটা কার কাছে থাকবে? তখন যুবকটা উত্তর দিল যে অবশ্যই আমার কাছে থাকবে। তো তখন ভিক্ষুকটি হেসে বলল যে তুমি আমাকে অপমান করার জন্য বা অপদস্থ করার জন্য যে সকল কথার উপহার আমাকে দিতে চাইলে আমি একটাও গ্রহণ করলাম না। তো তাহলে কথাগুলো কার কাছে থাকলো, বা তোমার এই যে উগ্র ব্যবহার কার কাছে থাকলো? তখন ছেলেটা একদম হতভম্ব হয়ে গেল এবং সে তখন বুঝতে পারলো যে নীরব থাকার যে দক্ষতা, এটা কতটা শক্তিশালী হতে পারে। তো আপনি যখন তর্কে জড়াচ্ছেন কারোর সাথে, আপনি আপনার শক্তিই ক্ষয় করছেন। সেখানে আসলে আপনি নিজে কিছু অর্জন করছেন না। তো সেই সময় আপনি যদি তর্কে না জড়িয়ে নীরব থাকেন, তার মানে আপনি শক্তি সঞ্চয় করছেন। তো যে ব্যক্তি তর্ক করে, আপনি যদি খেয়াল করেন দেখবেন যে যে অনেক বেশি কথা বলে, অনেক বেশি তর্ক করে, কথায় কথায় তর্কে জড়ায়। তো এরকম মানুষকে কিন্তু আমাদের আশেপাশের মানুষ খুব একটা, তার মতামতকে খুব একটা গ্রহণ করে না, বা গ্রহণযোগ্যতা কম। অপরদিকে আমরা যে সকল মানুষ আমাদের সমাজে কম কথা বলে বা ভেবেচিন্তে কথা বলে, গঠনমূলক কথা বলে, তাদের কথার কিন্তু আলাদা একটা ধার বা আলাদা একটা গভীরতা থাকে। আমরা সেটা খুব গুরুত্বের সাথে গ্রহণ করি। তো এটাই হচ্ছে নীরবতা এবং তর্কের বেনিফিট, এবং কি বলা যায় যে এটাই হচ্ছে আসলে নীরবতার যে আসল শক্তি সেটা। তো এই ছিল আজকের ভিডিওটা। যদি আপনি এরকম ব্যক্তিগত জীবনে, আপনার পার্থিব জীবনে এরকম কোনো অভিজ্ঞতার সম্মুখীন হয়ে থাকেন, বা আপনার যদি মনে পড়ে থাকে যে আপনি ওই দিন খুব অনেক সময় নিয়ে তর্ক করেছিলেন কিন্তু তার ফলাফল শূন্য, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে হ্যাঁ, আপনার জীবনে এরকম অভিজ্ঞতা অবশ্যই আছে। আর এই ভিডিওটা থেকে যদি আপনি বিন্দুমাত্র কিছু শিখে থাকেন, বা আপনার এই যে নীরব থাকার প্রচেষ্টা যদি শুরু হয়, তাহলে আমার এই ভিডিওটা সার্থক। তো আজকের এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকস নিয়ে। আসসালামু আলাইকুম।